আমাদের আজকের যে প্রথম ক্লাস এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচের যে প্রথম ক্লাস সেই ক্লাসে আমরা এখন যাব। তো প্রথমেই বলি যে এখানে আমার দেখা যাচ্ছে স্ক্রিনে আমি হচ্ছে চন্দন কুণ্ডু, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো আপনাদের এইচএসসির পথকে আরও সুন্দর এবং ভালো করতে আপনাদের সাথে আমি আছি এবং আমার সাথে আছে ভীষণ প্লাস। তো আমাদের প্রথম টপিক হচ্ছে বাংলা বানানের নিয়ম। এই টপিকটা আপনাদের এইচএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসির ক্ষেত্রে বাংলা বানান থেকে একটা অনেক বড় একটা মার্ক থাকে। তো এখানে আমাদের প্রশ্ন থাকে যে বাংলা বানানের 5টি নিয়ম লেখো, অথবা আমাদের থাকে 5টি বানান আমাদের শুদ্ধ করে লিখতে হয়। তো প্রথমে তাহলে আমরা আমাদের ক্লাসে চলে যাই। এটা হচ্ছে যে বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। আপনারা মনে রাখবেন যে বাংলাদেশে বাংলা বানান কোনটা শুদ্ধ অথবা কোনটা অশুদ্ধ এই সব কিছু নিয়ে কাজ করে হচ্ছে বাংলা একাডেমি। এই বাংলা একাডেমি থেকে একটা আমাদের বানানকে প্রণয়ন করা হয়, এজন্য এটা হচ্ছে আমাদের বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। তো বাংলা বানানের ক্ষেত্রে প্রথমে আমাদের এটাকে 2 ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে আমাদের তৎসম শব্দ, একটা হচ্ছে আমাদের অতৎসম শব্দ। তো এখানে তৎসম শব্দ মানে হচ্ছে আমাদের সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ, এই যে তৎসম, এটা অর্থ হচ্ছে আমাদের কি সংস্কৃত শব্দ, অর্থাৎ সংস্কৃত থেকে যে সকল শব্দ আমাদের ভাষায় এসেছে তার নাম হচ্ছে আমাদের তৎসম শব্দ। তাহলে প্রথমেই হচ্ছে আমরা আমাদের যে নিয়ম আছে সেই নিয়মের প্রথমে যাই। এখানে উল্লেখ করা আছে যে এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম বা সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। অর্থাৎ এই যে আমরা এখন যে নিয়মগুলো শুরু করব, এই নিয়মগুলো শুরু করার পর এই বানানগুলো ছাড়া আর যে অন্যান্য বানান থাকবে সেগুলো কিন্তু কখনো পরিবর্তন হবে না। শুধুমাত্র এই নিয়মের ভিত্তিতে যেগুলো থাকবে সেগুলো শুধুমাত্র আমাদের পরিবর্তন হবে। তো প্রথমে আমরা আসি যেসব তৎসম শব্দে হ্রস্ব ই এবং দীর্ঘ ই অথবা হ্রস্ব উ এবং দীর্ঘ উ উভয় শুদ্ধ। অর্থাৎ কিছু কিছু শব্দ থাকবে যেখানে আমাদের হ্রস্ব ই দিয়েও লেখা যাবে অথবা দীর্ঘ উ দিয়ে লেখা যাবে। এই সকল শব্দের ক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রে আমাদের হবে হ্রস্ব ই এবং এই দুইটার ক্ষেত্রে আমাদের শুদ্ধ হবে হচ্ছে যে হ্রস্ব উ। সেক্ষেত্রে আমাদের এই যে হ্রস্ব ই এবং হ্রস্ব উ অথবা এখানে আমাদের কাট চিহ্ন দুটো আমাদের হবে। যেমন দেখেন এখানে লেখা হচ্ছে যে কিংবদন্তির এখানে আমাদের রস্যিকার দেওয়া আছে চিৎকার, তরণী, ধমনী, ধরণী, পদবী, পল্লী, ভঙ্গি, রচনাবলী, শ্রেণী, এই যে শ্রেণী, সারণী, সূচি, উর্না, উষা। তো এইটা জানার আগে আপনারা অনেকে জানেন যে আমরা যখন লিখি ঈদ মোবারক, সেক্ষেত্রে আমরা কিন্তু আমরা লিখি কিন্তু দীর্ঘ ই দিয়ে, ঈদ মোবারক। তবে খেয়াল রাখবেন যদি আমরা এই নিয়মে যদি আমরা এটাকে লিখতে যাই তাহলে কিন্তু এখানে আমাদের এই দীর্ঘ ই কিন্তু আমাদের এখানে হবে না। এটা হচ্ছে আমাদের না হয়ে এখানে ঈদ হবে আমাদের রস্যই দ ঈদ। এইটা হচ্ছে আমাদের বাংলা একাডেমি প্রদত্ত লেখা হয়েছে যে ঈদ। তো যার কারণে আমাদের এখানে রস্যই দ ঈদ হবে ঈদ মোবারক। ঠিক তেমনই আমরা যদি লিখতাম যে উষা মানে হচ্ছে আমাদের কি সূর্য, উষা কিন্তু আমরা আগে লিখতাম দীর্ঘ উ প্লাস মূর্ধন্য আকার উষা, কিন্তু এটা হচ্ছে বর্তমানে বানানো হবে কি, এটা আমাদের কিন্তু হ্রস্ব উ হবে উষা। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কি এখানে যে সকল শব্দের ক্ষেত্রে আমাদের হ্রস্ব ই অথবা দীর্ঘ ই অথবা হ্রস্ব উ এবং দীর্ঘ উ উভয়ই সঠিক হবে, বা যেটাতে লিখতাম আমরা সেটা বর্তমানে আপডেট হয়ে হবে যে আমাদের শুধুমাত্র হ্রস্ব ই এবং হ্রস্ব উ হবে। যেমন দেখেছি এখানে আমরা ঈদ, এটা আমাদের দীর্ঘ ই থাকলো, এখন আমাদের হবে হ্রস্ব ই। আরেকটা দেখেছি আমরা যে উষার এখানে এটা থাকলেও কিন্তু বর্তমানে আমাদের হ্রস্ব উ হবে। ঠিক আছে, এটুকু আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে আমাদের পরের নিয়মটা যায় আমরা রেফ। বলছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে হচ্ছে আমাদের যে দুইবার বা তার বেশিবার হবে না। দ্বিত্ব মানে হচ্ছে আমাদের 2 বার। আর ব্যঞ্জন বর্ণ তো আমরা এখান থেকে জানি যে ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত সবগুলো হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, রেফ মনে রাখবেন যে সবসময় রেফের অর্থটা হচ্ছে আমাদের র হয়।
তো যেমন বলছে এখানে রেফের পরে ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হবে না, মানে ব্যঞ্জন বর্ণ আমাদের দুইবার হবে না। এখন আপনি এখানে উদাহরণ দেখেন যে অর্জন, এখানে কিন্তু আমাদের অর্জন হয়ে গেছে, অর্থাৎ কি এখানে রেফ, যে রেফের পরে কিন্তু আমাদের কিন্তু অতিরিক্ত দুইটা এখানে কিন্তু আমাদের ব্যঞ্জন বর্ণ চলে আসছে, তার মানে এই বানানটা আমাদের ভুল হবে না। ঠিক তেমনও দেখেন যে ঊর্ধ্ব, কম্ম, কার্তিক, এখানে কিন্তু আমাদের তয় ত আছে, কি আছে তয় ত, এখানে কিন্তু আমাদের তয় ত যুক্ত আছে, অর্থাৎ কিন্তু এরপরে আমাদের দুইটা অলরেডি আমাদের ব্যঞ্জন বর্ণ চলে আসছে। ঠিক যেমন যদি কার্য বলি, এখানে আমাদের অন্তর্জা আছে, একটা অন্তর্জা ফল আছে। তো এইগুলো হচ্ছে আমাদের কিন্তু, এগুলো আমাদের কিন্তু শুদ্ধ না, এগুলো হচ্ছে আমাদের অশুদ্ধ, কারণ এখানে আমাদের রেফের পরে আমাদের ব্যঞ্জন বর্ণ দ্বিত্ব হবে না। তাহলে এগুলো শুদ্ধ কি হবে? শুদ্ধ হবে এই যে এখানে অর্জন, তো এইটা আমাদের শুদ্ধ হয়ে হবে অর্জন। এই যেটা হবে কি আমাদের এখানে অর্জন, যে আমাদের রেফের পরে, যে রেফের পরে আমাদের শুধুমাত্র একটাই হচ্ছে আমাদের ব্যঞ্জন বর্ণ হবে, দুইটা হবে না। দেখেন বসে ইত্যাদির পরিবর্তে অর্জন, এই যে অর্জন, অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, এই যে এখানে কিন্তু আমাদের তয় তয় ছিল, কিন্তু এটা হবে না, এটা হবে আমাদের কার্তিক, এটা হবে আমাদের কার্তিক। কার্তিক আমাদের একটা ব্যঞ্জন বর্ণ হবে, এখানে আমাদের দ্বিতীয় আর কোনো ব্যঞ্জন বর্ণ এখানে আসবে না। ঠিক তেমন এই সূর্যর এখানে দেখেন যে এখানে কিন্তু সূর্যর এখানে আমাদের রেফ ছিল, রেফের পরে অন্তর্জ এবং অন্তর্জ ফলা ছিল, মানে জ ফলা ছিল, তো সেটা আমাদের কিন্তু দুইটা আমাদের ব্যঞ্জন বর্ণ চলে আসে, যার কারণে এই বানানটা হচ্ছে আমাদের অশুদ্ধ। তাহলে আমাদের শুদ্ধ কী হবে? শুদ্ধ হবে হচ্ছে আমাদের শুধুমাত্র এই যে জ ফলা, এখানে আমাদের একটা মাত্র আমাদের ব্যঞ্জন বর্ণ আছে, তাহলে সূর্য হবে এইটা। তাহলে আপনারা মনে রাখবেন যে রেফের পরে আমাদের ব্যঞ্জন বর্ণ কখনো দুইবার বা তার বেশিবার বসে না, তাহলে সেটা হচ্ছে আমাদের এখানে ভুল হবে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বলছে সন্ধির ক্ষেত্রে যে সকল শব্দে আমাদের সন্ধি হয়, সে সন্ধির ক্ষেত্রে সন্ধির পরে আমাদের যদি থাকে ক, খ, গ অথবা যদি ঘ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের পূর্বের যে ম হবে, সে ম এর পরিবর্তে আমাদের অনুস্বর ব্যবহার করা হবে। সেটা কেমন? যদি বলি আমরা অহংকার, তাহলে অহংকারকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, তাহলে সেটা হচ্ছে আমাদের হয় অহম যোগকার, অহংকার, অহম যোগকার, অহংকার। তো এখন দেখেন যে এই যে বলেছিলাম যে সন্ধি, এই যে সন্ধির পরে যে আমাদের যে এখানে যদি আমাদের ক খ, এই যে এখানে দেখেন যদি ক খ গ ঘ থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে ময় হস বা ম, এটা পরিবর্তন হয়ে আমাদের হবে কি অনেশ্বর হবে, অনুস্বর হবে। তো সেক্ষেত্রে হবে কি অহংকার, এই জন্য এখানে আমাদের অনেশ্বর হয়েছে। এরপর দেখেন যে অলংকার, ভয়ঙ্কর, শুভঙ্কর, হৃদয়ঙ্গম, সংগঠন, সঙ্গীত। এখন দেখেন সঙ্গীতকে যদি আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে এখান থেকে আমাদের আসে যে সমযোগ গীত, সঙ্গীত। এখন দেখেন এই যে সন্ধি বিচ্ছেদ যে আমরা করেছি, এখন এর প্রথমে কিন্তু দেখেন ময় হস আছে, কিন্তু এর পরেরটা আমরা দেখেছি যেখানে আমাদের কিন্তু গ আছে। এখানে বলেছিল কি যে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে, তাহলে এখানে নিশ্চয়ই আমাদের গ আছে, এই জন্যে এর আগে যে ময় হস ছিল, এই ম হসটা উঠে এখানে আমাদের হবে কি অনুস্বর হবে। এটা হচ্ছে আমাদের সঙ্গীত। ঠিক একইভাবে আমাদের সংগঠন, হৃদয়ঙ্গম, শুভঙ্কর এবং আমাদের ভয়ঙ্কর, অলঙ্কার সকলের ক্ষেত্রেই আমাদের ময় হস এটা উঠে গিয়ে এটা আমাদের হবে অনুস্বার। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা? যদি আপনারা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, আপনারা অবশ্যই আমাকে জানাবেন, আমি এটা তাহলে আর একবার আমি বলবো। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছেন? ওকে, তারপরে আমাদের আর যে নিয়মটা আছে, তো আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে সন্ধিবদ্ধ যদি হয় সেক্ষেত্রে আমাদের অনুস্বার ব্যবহার করা হয়, কিন্তু যদি আমাদের সন্ধিবদ্ধ না হয় সেক্ষেত্রে আমাদের কি হবে? যদি আমাদের সন্ধিবদ্ধ না হয় তাহলে আমাদের অনুস্বার স্থানে আমাদের উঙ হবে। কি হবে? তখন আমাদের অনুস্বার স্থানে আমাদের উঙ হবে, যেমন অঙ্ক, যদি আপনি লেখেন অঙ্ক অ,
অনুস্বর ক অঙ্ক, তো এটা কিন্তু আমাদের ভুল হবে, কারণ এটা কিন্তু আমাদের সন্ধিবদ্ধ না। তাহলে এখানে আমাদের কিন্তু এটা ভুল হবে, শুদ্ধ হবে হচ্ছে আমাদের অঙ্ক, তখন এখানে আমাদের ক অঙ্ক আসবে। অর্থাৎ যদি আমাদের সন্ধিবদ্ধ যদি আমাদের হয়, যেমন আমরা পূর্বে দেখেছি যে অহংকার, সঙ্গীত, সেক্ষেত্রে কিন্তু আমাদের দেখেছি যে সন্ধিবদ্ধ হওয়ার পরে আমাদের ক খ গ ঘ ছিল, যার কারণে আমাদের ময় হর্ষের পরিবর্তে আমাদের এসেছিল অনুস্বর। কিন্তু এখন যদি আমাদের সন্ধিবদ্ধ না হয়, সেক্ষেত্রে আমাদের কখনো অনুস্বর হবে না, সেক্ষেত্রে আমাদের টা আমাদের শুদ্ধ হবে। যেমন এখানে দেখেন অঙ্ক, অঙ্গ, আকাঙ্ক্ষা, আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্ক, বঙ্গ, লঙ্ঘন, সংখ্যা, শৃঙ্খলা, সঙ্গী, এই সকলগুলো কিন্তু আমাদের কোনো আমাদের সন্ধিবদ্ধ না, যার কারণে এখানে আমাদের অনুস্বর ব্যবহার করা যাবে না, এখানে আমরা শুধুমাত্র ব্যবহার করব। এরপরে বলছে সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ। দীর্ঘ ইকারান্ত রূপ যদি সমাসবদ্ধ হয়, তাহলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলো আমাদের হ্রস্ব ইকার হবে। যেখানে আমাদের দেখব যে সংস্কৃত শব্দের আমাদের দীর্ঘ ই থাকবে, সেগুলো আমাদের নিয়ম অনুসারে আমাদের হ্রস্ব ইকার হবে। যেমন দেখেন এখানে গুণী, এখানে কি আছে গুণী, গুণীর এখানে দেখেন আমাদের কিন্তু দীর্ঘ ই রূপ আছে। যখন আমরা বলবো যে গুণীজন, এটা যদি আমরা যদি সমাসবদ্ধ বলি যে গুণী যে জন, গুণীজন, এটা কিন্তু আমাদের সমাসবদ্ধ রূপ। তো সেই ক্ষেত্রে আমাদের গুণীজন লিখলে সেখানে আমাদের এটা হ্রস্ব ইকার হবে। তাহলে মানে কি গুণী হচ্ছে আমাদের দীর্ঘ ইকারান্ত রূপ হবে, কিন্তু যখন এটা আমাদের সমাসবদ্ধ হবে তখন আমাদের এটা হ্রস্ব ইকার হবে। তাহলে গুণী, গুণীজন, প্রাণী, এখানে আমাদের দীর্ঘ ইকারান্ত হবে, কিন্তু এখানে আমাদের হ্রস্ব ইকারান্ত হবে প্রাণী। যেমন মন্ত্রী, মন্ত্রী পরিষদ, তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু হ্রস্ব ইকার হবে। অর্থাৎ যে আমাদের সংস্কৃত দীর্ঘ ইকারান্ত রূপ যদি কখনো সমাসবদ্ধ হয়, সেক্ষেত্রে আমাদের এটা আমাদের হ্রস্ব ইকার হবে। যেমন গুণী থেকে গুণীজন, প্রাণী থেকে প্রাণীবিদ্যা, মন্ত্রী থেকে মন্ত্রী পরিষদ। কিন্তু এখানে আরেকটা নিয়ম আছে যে তবে এগুলি সমাসবদ্ধ রূপে দীর্ঘকারের ব্যবহারও চলতে পারে। তবে এই নিয়মটা আমাদের পূর্বেরটাও সঠিক, নিচেরটাও সঠিক, কিন্তু যদি আমাদের সমাসবদ্ধ রূপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের হ্রস্ব ইকার দিতে হবে। যদি আমাদের সমাসবদ্ধ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের কোনো পরিবর্তন লাগবে না, সেক্ষেত্রে আমরা দীর্ঘ ইকারান্ত রূপ আমরা ব্যবহার করতে পারি। যেমন গুণী, গুণীজন, মন্ত্রী, মন্ত্রী পরিষদ, এক্ষেত্রে আমাদের দীর্ঘ ইকার এটা আমাদের পরিবর্তন না করলে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমার এরপরেরটা আসে যে ইন প্রত্যয়ন্ত শব্দের সঙ্গে যদি তৈব, এই যে তৈব এবং তা যদি প্রত্যয় যুক্ত হয়, মনে রাখবেন যে প্রত্যয় সবসময় শব্দের শেষে বসে, উপসর্গ আমাদের শব্দের শুরুতে বসে এবং প্রত্যয় হচ্ছে আমাদের শব্দের আমাদের পরে বসে। তার মানে বুঝলাম যে কোনো শব্দের শেষে গিয়ে আমাদের তৈব এবং তা প্রত্যয় এই দুটো আমাদের যুক্ত হবে। যেমন এখানে যদি যুক্ত হয়, সেক্ষেত্রে যদি আমাদের দীর্ঘ ইকার থাকে, সেটা পরিবর্তন হয়ে আমাদের হ্রস্ব ইকার হবে। যেমন এখানে দেওয়া আছে কৃতি, কৃতি, কৃতি থেকে যদি আমরা তয় বা যুক্ত করি, তাহলে সেক্ষেত্রে হবে আমাদের কৃতিত্ব, কৃতিত্ব। এই যে এখানে যে তয়বটা যুক্ত হলো, এই তয়বা যুক্ত হওয়ার কারণে এই দীর্ঘ ইকার এটা পরিবর্তনে আমাদের হ্রস্ব ইকার হয়ে গেল। ঠিক তেমনই যদি আমরা বলি যে প্রতিযোগী, প্রতিযোগীর ক্ষেত্রে এখানে আমাদের দীর্ঘ ইকার হবে, কিন্তু যখনই এখানে আমরা বলবো যে প্রতিযোগিতা, আমাদের তা প্রত্যয় যুক্ত করব, সেক্ষেত্রে আমাদের দীর্ঘ ইকার পরিবর্তন হয়ে আমাদের হ্রস্ব ইকার হবে এবং শেষে তা যুক্ত হবে। ঠিক একইভাবে মন্ত্রী থেকে যদি আমরা বলি যে মন্ত্রিত্ব, তখন আমাদের দীর্ঘ ইকার পরিবর্তন হয়ে আমাদের হ্রস্ব ইকার হবে এবং শেষে আমাদের তয় ব যুক্ত হবে। সহযোগী থেকে সহযোগিতা, তাহলে সহযোগী শেষে আমাদের দীর্ঘ ইকার যুক্ত হবে। যখন আমরা বলবো যে সহযোগিতা, সেক্ষেত্রে আমাদের তা প্রত্যয় যুক্ত হওয়ার কারণে আমাদের শেষের আমাদের যে দীর্ঘ ইকার এটা পরিবর্তন হয়ে আমাদের হ্রস্ব ইকার হবে। তার মানে বুঝলাম আমরা যে যখনই আমাদের কোনো শব্দের সঙ্গে কোনো প্রত্যয় মানে তয় বা এবং তা যুক্ত হবে, তখন আমাদের দীর্ঘ ইকার পরিবর্তন হয়ে আমাদের হ্রস্ব ইকার হবে। যেমন কৃতি থেকে কৃতিত্ব, প্রতিযোগী থেকে প্রতিযোগিতা, মন্ত্রী থেকে মন্ত্রিত্ব, সহযোগী থেকে সহযোগিতা। এরপর আসে আমাদের বিসর্গ। কিছু কিছু শব্দের শেষে আমাদের বিসর্গ যুক্ত হবে না, কিন্তু লেখার সময় আমরা ভুল করে সেখানে আমরা বিসর্গ দিয়ে ফেলি।
ঠিক যেমন এখানে একটা উদাহরণ আছে যে ক্রমশ, আমরা কিন্তু অনেকে ভুল করে কিন্তু আমরা ক্রমশ আমরা কিন্তু শেষে একটা আমরা বিসর্গ যুক্ত করে ফেলি, ক্রমশ লিখে ফেলি এইভাবে, এটা কিন্তু আমাদের সম্পূর্ণ ভুল। তাহলে ক্রমশ নিচে কিন্তু পরে কিন্তু আমাদের কোনো বিসর্গ হবে না। তাই বিসর্গ হবে না এমন কিছু শব্দ হচ্ছে এখানে, যে ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনর্পুন, প্রথমত, প্রধানত, প্রায়ত, প্রায়শ, ফলত, বস্তুত, মূলত। আমরা মাঝে মাঝে দেখি যে অনেকে আপনারা লিখে ফেলেন প্রথমত এইভাবে, যে প্রথমত, প্রথমতর পরে একটা বিসর্গ চিহ্ন নিয়ে আসেন, এটা কিন্তু সম্পূর্ণ ভুল। তাহলে এই যে কিছু কিছু শব্দ আছে এখানে, ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনর্পুন, প্রথমত, প্রধানত, প্রায়ত, প্রায়শ, ফলত, এগুলোর পরে কখনো আমাদের বিসর্গ যুক্ত হবে না। ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন? ওকে, ঠিক আছে তাহলে। তবে আপনাদের এইচএসসি পরীক্ষায় আপনাদের যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনাদের বলতে পারে যে নির্দিষ্ট করে বলা হবে যে তৎসম শব্দের 5টি বানানের নিয়ম লিখুন, তখন কিন্তু আমাদের এখান থেকে 5টি বানানের নিয়ম লিখতে হবে। এছাড়া আমাদের আরও একটি প্রশ্ন আসতে পারে যে অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম, তো সেক্ষেত্রে আমাদের তৎসম এবং অতৎসম কিন্তু মিলিয়ে লিখলে হবে না, সেক্ষেত্রে আমাদের তৎসমের ক্ষেত্রে তৎসম বানানের নিয়ম লিখতে হবে এবং অতৎসম হলে সেক্ষেত্রে আমাদের অতৎসম বানানের নিয়ম লিখতে হবে। এইটা একটু আপনারা মনে রাখবেন। আচ্ছা, এরপরে আসলাম আমরা অতৎসম শব্দ। এখানে অতৎসম শব্দ এর অর্থ হচ্ছে যে তৎসম শব্দ বাদে আমাদের আর যে সকল শব্দ আছে, যেমন আমাদের তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, এই সকল শব্দকে একত্রে আমাদের বলা হবে কি অতৎসম শব্দ। অর্থাৎ এখানে কোনো সংস্কৃত শব্দ এখানে ব্যবহার করা যাবে না। তো পূর্বে যেটা আমরা শেষ করে আসলাম সেটা হচ্ছে আমাদের তৎসম শব্দ, তো সেগুলোর নিয়ম হচ্ছে আলাদা আর এখানের নিয়মটা হচ্ছে আলাদা। তো পরীক্ষায় আপনাদের আসবে যে তৎসম শব্দের বানানের 5টি নিয়ম লেখেন, অথবা বলবে অতৎসম শব্দের বানানের 5টি নিয়ম, তো সেক্ষেত্রে এটা আমাদের ভিন্ন ভিন্নভাবে লিখতে হবে। তো এখন আসি আমরা অতৎসম শব্দ। অতৎসম শব্দের নিয়মের ক্ষেত্রে যদি রস্ব ই, দীর্ঘ ই, রস্ব উ এবং দীর্ঘ উ, যদি এই 4টা যদি থাকে সেক্ষেত্রে আমাদের পূর্বের মতো আমাদের এই 2টা থেকে আসবে আমাদের রস্ব ই এবং এই 2টা থেকে আসবে আমাদের কি রস্ব উ। দেখেন যে সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল রস্ব ই এবং রস্য এবং এদের কার চিহ্ন রস্ব ইকার এবং রস্ব উকার ব্যবহার করা হবে। যেমন আমাদের আরবি, ইংরেজি, ইরানি, 19, ওকালতি, খুশি, গাড়ি, জাপানি, জার্মানি, পাগলামি, ফার্সি, বাঙালি। মনে রাখবেন যে জাতির ক্ষেত্রে সবসময় আমাদের রস্ব ইকার ব্যবহার করা হয়, এখানে আমাদের দীর্ঘ ইকার ব্যবহার করা হয় না। যেমন বাঙালি, ইংরেজি, ফার্সি, জার্মানি, জাপানি, সেক্ষেত্রে আমাদের রস্ব ইকার ব্যবহার করা হয়। এরপরে আসেন যে হচ্ছে পদাশ্রিত নির্দেশক। এটা অর্থ হচ্ছে যে আমরা ইংলিশে যে আর্টিকেল পড়ি সে আর্টিকেলকে বলা হয় হচ্ছে আমাদের পদাশ্রিত নির্দেশক। ওকে, আর্টিকেল। তো এই আর্টিকেল ব্যবহার হলে সেক্ষেত্রে আমাদের টি যুক্ত করতে হবে এবং সেই টি হবে আমাদের রস্ব ইকার দিয়ে। যদি আমরা বলি যে দ্য বয়, এটা কিন্তু আমাদের নির্দিষ্ট করে বলা হচ্ছে দ্য বয়, অর্থাৎ কি ছেলেটি। যখন আমরা নির্দিষ্ট করে কোনো কিছু বলবো তখন আমাদের এটি যদি টি ব্যবহার করি সেই টিটা হবে আমাদের রস্ব ইকার দিয়ে টি। যেমন ছেলেটি, বইটি, লোকটি, এই সকল ক্ষেত্রে আমাদের এটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, যার কারণে এখানে আমাদের টি হবে রস্ব ইকার দিয়ে। ওকে, এরপরে আসে আমাদের যে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং যোজক পদরূপে কি। এই যে কয় দীর্ঘী শব্দটি দীর্ঘ ইকার দিয়ে লেখা হবে। এতক্ষণ আমরা দেখেছি যে আমাদের সকল ক্ষেত্রে আমাদের রস্ব ইকার ব্যবহার করা হয়েছে, কিন্তু এখন এখানে আমাদের নিয়মে আছে যে সর্বনামটা হচ্ছে আমাদের নাউন মানে বিশেষ্যর পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ এবং যোজক রূপে। যোজক মানে হচ্ছে কি আমাদের যুক্ত করা।
এই পদরূপে যে আমাদের কি ব্যবহার করা হবে সেক্ষেত্রে আমাদের কয় দীর্ঘ ইকার দিয়ে শুরু করতে হবে। যেমন এখানে আমাদের উদাহরণ আছে, দেখেন যে এটা কি বই, এটা কি বই। এখানে আমাদের বই হচ্ছে, এখানে আমাদের কি বিশেষ্য, এর আগে কিটা বসে এটা কিন্তু আমাদের বিশেষণের কাজ করছে, যার কারণে এই কিটা হবে আমাদের কয় দীর্ঘ ইকার দিয়ে শুরু হবে। কি, কি আনন্দ, কি আর বলবো, কি আর বলবো, কি করছো। এখানে যে কি করছো এটা ক্ষেত্রে আমাদের এই কোর্সটা হচ্ছে আমাদের কি ক্রিয়া, তো এই ক্রিয়া হচ্ছে আমাদের কোর্স, এবং কি এখানে আমাদের ক্রিয়া বিশেষণ রূপে আমাদের কাজ করছে। কি করে যাব, কি খেলে, কি বাংলা কি ইংরেজি, এই যে এটা হচ্ছে আমাদের যোজক রূপে যে কি, এখানে কি বাংলা কি ইংরেজি, এখানে কি শব্দটা আমাদের বাংলা এবং ইংরেজিকে একত্রে আমাদের যোগ করেছে, এই কারণে এটা হচ্ছে আমাদের এখানে যোজক। তাহলে কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী। এখানে কি শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে সে বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই তিনি পারদর্শী। এখানে আমাদের কি হবে, আমাদের দীর্ঘ ইকার দিয়ে। এরপরে কিভাবে, এই যে কিভাবে, কিরকম, কিরূপে প্রভৃতি বানানের ক্ষেত্রে আমাদের দীর্ঘ ইকার ব্যবহার করা হবে। কিভাবে, কিরকম এবং কিরূপে ইত্যাদি ক্ষেত্রে আমাদের শব্দের ক্ষেত্রে আমাদের দীর্ঘ ইকার ব্যবহার করা হবে। তবে মনে রাখবেন যে যেসব যেসব বাক্যে যদি আমরা প্রশ্ন করে যদি শুধুমাত্র উত্তর পাই হ্যাঁ অথবা না, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমাদের হ্রস্ব ইকারটা দিয়ে লেখা হবে। তাহলে যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর যদি আমাদের শুধুমাত্র হ্যাঁ এবং না এই দুইটা জিনিস যদি আমরা উত্তর দিতে পারি, তো সেক্ষেত্রে আমাদের হবে কয় রস্যিকার কি। যদি বলি যে তুমি কি যাবে, তুমি কি যাবে, এটা যদি উত্তর হতে পারে যে হ্যাঁ অথবা না, হ্যাঁ অথবা না। আমি যাব না, এটুকু না বলে আমরা বলতে পারি যে না অথবা হ্যাঁ। সে কি এসেছিল, হ্যাঁ অথবা না। যদি আপনাকে বলা হয় যে বাবা কি এসেছিল, তাহলে শুধুমাত্র হ্যাঁ অথবা না দিয়ে উত্তরটা দেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা এখানে কি প্রশ্নটার ক্ষেত্রে আমরা লিখব হ্রস্ব ইকার দিয়ে, ঠিক আছে। আর যদি বলা হয় যে আমাদের কোনো সর্বনাম বিশেষণ ইত্যাদি যদি বোঝানো হয়, সেক্ষেত্রে আমাদের দীর্ঘিকার দিয়ে লেখা হবে এখানে, ঠিক আছে। আমরা আসলে দুঃখিত, আমরা আমাদের ইন্টারনেট সংযোগের কারণে আমরা একটু সমস্যার মধ্যে পড়েছিলাম। তো এই স্লাইডটা আমরা তাহলে নতুন করে প্রথম থেকে শুরু করি। আপনারা সকলেই আবার আমাদের সাথে যুক্ত হন। তো তাহলে আমরা এটা আমরা আবার নতুন করে শুরু করি যে অতৎসম শব্দ এর অর্থ আমরা বলেছিলাম যে তৎসম শব্দ বাদে আর যে সকল শব্দ আছে, যেমন আমাদের দেশি, বিদেশি বা মিশ্র সকল ভাষাকে নিয়ে আমাদের বলা হবে একসাথে আমাদের অতৎসম শব্দ। তো এই অতৎসম শব্দের মধ্যে আমাদের একটা নিয়ম আছে যে এ অথবা এ অথবা তো সেক্ষেত্রে আমাদের যে বাংলা এ বর্ণ বা এ কার দিয়ে যে সকল আমাদের বর্ণ লেখা হয় তাদের ধ্বনির ক্ষেত্রে আমাদের দুই রকমই আমাদের ধ্বনিটা আসে। সেটা হচ্ছে যেমন এর ক্ষেত্রে দেখেন আমাদের এ হ্রস্ব এই, এক্ষেত্রে আমাদের এ যে ধ্বনিটা হবে সেটা আমার এর মতোই হবে। যদি বলি আমরা খেলা, সেক্ষেত্রে আমাদের লিখেছি আমরা খেলা, দেখেন একার লয় আকার খেলা। তো সেক্ষেত্রে আমাদের এই একারের কিন্তু কোনো আমাদের ধ্বনি এখানে উচ্চারণ হবে না, এক্ষেত্রে আমাদের হবে কি খেলা, ক্ষয় জফলা আকার লয় আকার খেলা। তো এক্ষেত্রে আমাদের উচ্চারিত হবে। এরপর দেখেন কেন, কেন, খেলা, খেলি, গেল, গেলে, গেছে, দেখা, দেখি, যেন, যেন, এই সকল ক্ষেত্রে আমাদের এ অথবা একার ব্যবহার করা হলেও কিছু কিছু ক্ষেত্রে আমাদের এর উচ্চারণ না হয়ে আমাদের উচ্চারিত হয়। তবে কিছু কিছু তদ্ভব এবং বিশেষভাবে আমাদের দেশি শব্দ রয়েছে যেগুলোর সাথে আমাদের সরাসরি আমাদের যুক্ত হয়, যেমন ব্যাং, ব্যাঙের এখানে আমাদের যুক্ত হয়েছে, এবং এখানে ল্যাঠার এখানেও কিন্তু আমাদের যুক্ত হয়েছে। এরপরে দেখি যে এ সকল শব্দে আমাদের অপরিবর্তিত থাকবে, মানে আমাদের কোনো পরিবর্তন হবে না। এরপরে আসে আমাদের বিদেশি শব্দ। বিদেশি শব্দের ক্ষেত্রে আমাদের কিছু কিছু আর আমাদের সম্পূর্ণ আমাদের ব্যবহার করা হবে, মানে ডিরেক্ট ব্যবহার করা হবে। সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট, অ্যান্ড, অ্যাসিড, ব্যাংক, অ্যামাউন্ট ইত্যাদি ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়।
তো এই ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের বিদেশি শব্দ, কিন্তু এগুলোর সাথে আমাদের সরাসরি আমাদের অ্যা যুক্ত করা হয়। বুঝতে পেরেছেন? এবার আমরা আমাদের ইন্টারনেটের সমস্যার কারণে একটু আমরা সমস্যার মধ্যে পড়েছিলাম, যার কারণে আপনারা হয়তো কিছু বুঝতে পারেন না বা দেখতে পারেন নাই। তো আপনারা একটু কমেন্ট করে জানান যে এখন সব কিছু শোনা যাচ্ছে কিনা। আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান যে এখন সব কিছু ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। সবাইকে আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা প্লিজ একটু কমেন্ট করেন যে এখন আপনারা সব কিছু শুনতে পাচ্ছেন কিনা। প্লিজ আপনারা একটু কমেন্ট করে আমাকে জানান যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আমাদের নেক্সটে আমরা যাই, যেহেতু শোনা যাচ্ছে। তো আমরা 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 এইমাত্র আমরা পড়লাম এ অথবা অ্যা। তাই যে সকল আমাদের বাংলা ভাষার ক্ষেত্রে আমাদের কিছু কিছু আমাদের শব্দ লেখা হয় এ বর্ণ দিয়ে অথবা এ কার দিয়ে, কিন্তু সব ক্ষেত্রে আমাদের এ উচ্চারিত হয় না। কিছু কিছু শব্দের ক্ষেত্রে আমাদের অ্যা উচ্চারিত হয়। যেমন দেখলাম আমরা খেলা, এই যে যেমন আমরা দেখলাম খেলা, অথবা দেখলাম আমরা ল্যাঠা। এক্ষেত্রে আমাদের অ্যা কার যুক্ত হলেও কিন্তু সেক্ষেত্রে আমাদের আমাদের অ্যা উচ্চারিত হয়। তবে কিছু কিছু আমাদের দেশি শব্দের ক্ষেত্রেও আমাদের অ্যা ইউজ করা হয়, সেটা হচ্ছে আমাদের ব্যাং এবং ল্যাঠা। এক্ষেত্রে আমাদের সরাসরিভাবেই আমাদের অ্যা যুক্ত করা হয়। এছাড়া কিছু কিছু বিদেশি শব্দ আছে যেখানে আমাদের অ্যাকার ব্যবহার করা হয়, যেমন অ্যাকাউন্ট, অ্যামাউন্ট, অ্যান্ড, অ্যাসিড, ব্যাংক, ভ্যাট, ম্যানেজার। এই সকল ক্ষেত্রে আমাদের অ্যা ব্যবহার করা হয়। এরপরে আসে আমাদের ও। এরপরে আসে আমাদের ও। বাংলা ভাষার ক্ষেত্রে যে সকল শব্দ আমাদের অ দিয়ে শুরু হয় তাদের ক্ষেত্রে আমাদের উচ্চারণের ক্ষেত্রে আমাদের দুই রকম সাউন্ড শোনা যায়, একটা হচ্ছে অ, একটা হচ্ছে ও। যেমন এখানে দেখানো হয়েছে অতি। অতি আমাদের যে বানান সেটা যদি লিখি, এখানে দেওয়া আছে আমাদের অ ত রস্বীকার, সেক্ষেত্রে আমাদের উচ্চারণটা কিন্তু আমাদের অতি হবে, ও দিয়ে শুরু হবে। ঠিক তেমনইভাবে এখানে আমাদের বলা হচ্ছে যে বাংলা অধ্বনির উচ্চারণ বহু ক্ষেত্রে আমাদের ও এর মতো হয়ে থাকে। শব্দের শেষের এই সকল অধ্বনি ওকার দিয়ে লিখতে হবে। আমাদের এখানে আমাদের ও এর মতো উচ্চারণ করা হলেও যখন সেটা আমরা লিখব সেক্ষেত্রে আমাদের ওকার ব্যবহার করা হবে। যেমন কালো, কালো, খাটো, ছোট, দেখানো, করানো, খাওয়ানো ইত্যাদি। তো এই সকল ক্ষেত্রে আমাদের যখন আমরা লিখব সেক্ষেত্রে আমাদের ওকার ব্যবহার করা হবে। যেমন ভালো, তাহলে ভালো, ভালো, 11, 12 ইত্যাদি। এরপরে আসে হচ্ছে আমাদের ভবিষ্যৎ অনুজ্ঞা, অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কাজ করা বোঝায় সেক্ষেত্রে আমাদের বলা হবে এটা ভবিষ্যৎ অনুজ্ঞা। এই ভবিষ্যৎ অনুজ্ঞায় কোনো কাজ করা উচিত বা করা হবে এরকম বোঝানোর ক্ষেত্রেও কিন্তু আমাদের ওকার দিয়ে লেখা হয়। যেমন এখানে করো, তুমি কাজটি করো, এখানে আমাদের করোর ক্ষেত্রে আমাদের প্রথমেই আমাদের ও যুক্ত হবে ওকার, পরবর্তীতে আমাদের ওকার যুক্ত হবে, অর্থাৎ তুমি কাজটি করো। বা তুমি এখানে বসো, এখানে এটা আমাদের ভবিষ্যৎ অনুজ্ঞার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে, এই কারণে এখানে আমাদের ওকার ব্যবহার করা হবে। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছেন? আচ্ছা, তা এরপরে আমরা আসি আমাদের নেক্সট পার্টে। আচ্ছা, এরপরে আসে আমাদের উঙ এবং অনুস্বার। উঙ এবং অনুস্বার, তাহলে শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে আমাদের অনুস্বার ব্যবহার করা হয়। মানে কিছু শব্দে সরাসরিভাবে আমাদের অনুস্বার ব্যবহার করা হয়, যেমন গাং, যেমন গাং, ঢং, পাল, রং, রং, রাং, সং। মানে এই সকল ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবেই হচ্ছে আমাদের অনুস্বার ব্যবহার করা হয়। তবে অনুস্বরের সঙ্গে যদি কোনো স্বর যুক্ত হয় সেক্ষেত্রে আমাদের অনুস্বার না হয় আমাদের উঙ হবে। যেমন এখানে আছে আমাদের বাঙালি, ভাঙা, রঙিন, রঙের। তাহলে আমরা এর পূর্বে দেখেছি কিছু কিছু শব্দে আমাদের
স্বাভাবিকভাবে আমাদের অনুস্বর ব্যবহার করা হয়, কিন্তু অনুস্বরের পরে যদি আর কোনো স্বর যুক্ত হয় সেক্ষেত্রে সেটা হবে আমাদের ঙ। যেমন দেখেন এখানে রং, রং ছিল এখানে র অনুস্বর রং, কিন্তু যখন এর সাথে আমাদের এর যুক্ত হয়েছে তখন কিন্তু আমাদের এটা হয়েছে কি রঙের, তখন এটা লিখবো আমরা রঙের, তখন এখানে আমাদের অনুস্বর না হয়ে হবে আমাদের ঙ, রঙের। বুঝতে পেরেছেন? যদি শুধুমাত্র যদি আমরা রং বলি সেক্ষেত্রে আমাদের র অনুস্বর রং, যখন বলবো আমরা রঙের, রঙের তখন এটা হবে আমাদের ঙ হবে। ঠিক তেমনই রঙিন, তাহলে রং, রং যোগ ইন, রঙিন, তো সেক্ষেত্রে আমাদের ইন যুক্ত হয়েছে এখানে, তো সেক্ষেত্রে আমাদের এটা আমাদের ঙ হবে। ঠিক তেমনই এখানে ভাঙা, এখানে ভাঙা, বাঙালি, সব ক্ষেত্রে কিন্তু আমাদের অনুস্বরের পরে কিন্তু আমাদের আরও স্বর এখানে যুক্ত হয়েছে, যার কারণে এখানে আমাদের অনুস্বর না বসে এখানে আমাদের ঙ ব্যবহার করা হবে। আচ্ছা, এরপরে আসে যে আমাদের ক্ষিয় এবং খ, এই দুইটা শব্দের আমাদের যে বর্ণ এটার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমাদের কি ব্যবহার করতে হবে, যে ক্ষিয় এবং খ। তবে অতৎসম শব্দের ক্ষেত্রে আমাদের যদি বলি খিদে, খোদ, খুদে, খোর, ক্ষেত, খ্যাপা, এই সকল ক্ষেত্রে আমাদের খ দিয়ে শুরু করা হবে। সকল ক্ষেত্রে আমাদের খ দিয়ে লিখতে হবে কি কি, যে খিদে, খুদ, খুদে, ক্ষেত, খ্যাপা, এই সকল ক্ষেত্রে আমাদের লেখা হবে খ দিয়ে। এরপরে আসে আমাদের বর্গজ অথবা আমাদের অন্তর্জ, জ, বর্গজ অথবা অন্তর্জ। তাহলে বাংলায় প্রচলিত বিদেশি শব্দ সাধারণভাবে বাংলা ভাষায় ধ্বনি অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ যে সকল প্রচলিত আমাদের বিদেশি শব্দ আমাদের বাংলা ভাষায় প্রচলিত আছে সেগুলো লেখার জন্য অবশ্যই আমাদের বর্গজ আমাদের ব্যবহার করতে হবে। যেমন কাগজ, কাগজ হচ্ছে আমাদের বিদেশি শব্দ, কাগজ, জাহাজ, জুলুম, জেব্রা, জেব্রা, বাজার এবং হাজার, এ সকল শব্দ হচ্ছে আমাদের বিদেশি শব্দ, কিন্তু যখন এগুলোকে আমরা আমাদের বাংলা ভাষা অনুযায়ী লিখব তো সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই অন্তর্জ আমাদের ব্যবহার করতে হবে। যেমন কাগজ, জাদু, জাহাজ, জুলুম, জেব্রা ইত্যাদি। তবে এখানে কিছু একটু ক্ষুদ্র একটু সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা হচ্ছে যদি আমাদের ইসলাম ধর্ম সংক্রান্ত যদি কোনো শব্দ থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের অন্তর্জ ব্যবহার করতে হবে। যেমন আজান, আজান, অজু, কাজা, নামাজ, অনেকেই আপনারা লেখেন নামাজ বানান লেখেন এইভাবে, কিন্তু এটা হচ্ছে আমাদের একটু ভুল হয়ে যায়, কারণ এখানে আমাদের বর্গজ্জটা হবে না, আমাদের হবে নামাজের ক্ষেত্রে আমাদের অন্তর্জ ব্যবহার করা হবে। এজন্য এখানে বলা হয়েছে যে ইসলাম ধর্ম সংক্রান্ত কিছু কিছু বিকল্প হিসেবে আমাদের অন্তর্জ লেখা হয়, যেমন আমাদের আজান, অজু, কাজা, নামাজ, মুয়াজ্জিন, রমজান, হজরত, এই সকল ক্ষেত্রে আমাদের অন্তর্জ ব্যবহার করা হবে। এবং এই নিয়মগুলো ছাড়া বাকি যত শব্দ আমাদের বিদেশি ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে সে সকল ক্ষেত্রে আমাদের বর্গজ ব্যবহার করা হবে। এরপরে আসে হচ্ছে আমাদের মূর্ধন্য, মূর্ধন্য এবং দন্ত ন, মূর্ধ ন এবং দন্ত ন। অতৎসম শব্দের বানানে কখনোই মূর্ধন্য ব্যবহার করা হয় না, কখনোই আমাদের মূর্ধন্য ব্যবহার করা হবে না, অর্থাৎ যে সকল শব্দ আমাদের সংস্কৃত ভাষা ছাড়া অন্যান্য ভাষা থেকে এসেছে সকল ক্ষেত্রে আমাদের দন্ত ন ব্যবহার করা হবে। যেমন ইরান, কান, গভর্নর, গোনা, সোনা, হর্ন, এই সকল শব্দগুলি হচ্ছে আমাদের অন্য ভাষা থেকে আসা, যার কারণে এখানে আমাদের দন্ত ন ব্যবহার করা হবে, কখনোই আমাদের মূর্ধন্য হবে না। অনেকে আপনারা গভর্নরের ক্ষেত্রে আপনারা লেখেন এভাবে যে গভর্নর, আপনারা মূর্ধন্য ইউজ করেন, এটা হচ্ছে আমাদের ভুল, কারণ এটা হচ্ছে আমাদের একটা বিদেশি শব্দ, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের দন্ত ন ব্যবহার করতে হবে। বলে এখানে তৎসম শব্দে, যে সংস্কৃত ভাষার ক্ষেত্রে কিছু কিছু শব্দে আমাদের মূর্ধন্য ব্যবহার করা হয়, একে আপনাদের বলা হয় নত্যনীতি, ঠিক আছে। নত্য সত্য বিধানের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম আছে, তো সেগুলো আমরা পরবর্তী পাঠে আমরা পড়ব। তো মনে রাখবেন এখানে যদি আমাদের অতৎসম হয়, অর্থাৎ সংস্কৃত ভাষা বাদে যদি কোনো শব্দ অন্য ভাষা থেকে আসে তো সেই ক্ষেত্রে আমাদের সবসময় আমাদের দন্ত ন ব্যবহার করা হবে, কিন্তু যদি সেগুলো আমাদের তৎসম শব্দের হয় তাহলে সেখানে আমাদের নাসিক্য বর্ণ আমাদের মূর্ধন্য ব্যবহার করা হবে। যেমন আমাদের কণ্ঠক, লুণ্ঠন, প্রচণ্ড, এ সকল ক্ষেত্রে আমাদের মূর্ধন্য ব্যবহার করা হবে, কারণ এগুলো হচ্ছে আমাদের তৎসম ভাষার শব্দ। আর এর পূর্বে দেখেছি আমরা যে ইরান, কান, গভর্নর, এগুলো হচ্ছে আমাদের বিদেশি শব্দ, যার কারণে এগুলো আমাদের দন্ত ন ব্যবহার করা হবে। বুঝতে পেরেছেন আপনারা সকলে? আচ্ছা,
এরপরে আসে হচ্ছে আমাদের আমাদের ৩ শ। ৩ শ অর্থ এখানে আছে কি তালব্য স, মূর্ধন্য স এবং কি দন্ত স। এটা উচ্চারণটা হবে এরকম যে মূর্ধন্য স, তালব্য স এবং দন্ত স। এই ৩ শ এর ক্ষেত্রে আমাদের বিদেশি যে শব্দগুলো আসে আমাদের অন্য ভাষা থেকে, সেক্ষেত্রে আমাদের কখনোই আমাদের এই মূর্ধন্য স আমাদের ব্যবহার করার প্রয়োজন হয় না। সকল ক্ষেত্রে আমাদের তালব্য স অথবা আমাদের দন্তস্বা এই দুটাই হচ্ছে আমাদের ব্যবহার করা হয়। কি তালব্য স অথবা আমাদের দন্তস্বা এই দুইটাই ব্যবহার করা হয়, আমাদের মূর্ধন্য স আমাদের ব্যবহার করা হয় না। যেমন যদি বলা এখানে কিসমিস, নাস্তা, পোশাক, বেহেশত, শখ, শয়তান, স্মার্ট, স্টল, স্টাইল, স্টিমার, এই যে স্টুডিও, স্টেশন, ইসলাম, এই সকল ভাষা এটা হচ্ছে আমাদের বিদেশি শব্দ থেকে আগত, যার কারণে এখানে আমাদের তালব্য স অথবা আমাদের দন্তস্ব ব্যবহার করা হবে। এখানে আমাদের কখনোই আমাদের মূর্ধন্য স আমাদের ব্যবহার করা হবে না। এর পরবর্তী যদি নিয়মে আমরা আসি, তো এখানে দেখা যায় যে ইংরেজি মাধ্যমে আগত, মানে ইংরেজি ভাষা থেকে যে সকল শব্দ আমাদের এখানে আগমন ঘটেছে, সে সকল ক্ষেত্রে আমাদের এখানে তালব্য স ব্যবহার করা হবে। যেমন এখানে আমাদের পাসপোর্ট, এই যে পাসপোর্ট, বাস, ক্যাশ, টেলিভিশন, মিশন, সেশন, রেশন এবং স্টেশন। তো এইগুলো বোঝার ক্ষেত্রে আমরা দেখব যে ইংরেজি কিছু কিছু আমাদের শব্দ থাকে যাদের শেষে আমাদের থাকে এসএইচ, যেমন ক্যাশ, CASH, ক্যাশ, এখানে এসেছে ক্যাশ, স্টেশন, সেশন, মিশন ইত্যাদি। এই সকল ক্ষেত্রে আমাদের সবসময় আমাদের তালব্য স অথবা আমাদের দন্তস্ব ব্যবহার করা, যেমন এই যে বাস, ক্যাশ, টেলিভিশন, মিশন, কখনোই আমাদের এই মূর্ধন্য স আমাদের ব্যবহার করা হয় না। এছাড়া দেখা যায় যে বাংলায় বিদেশি শব্দের বানান অপরিবর্তিত থেকে আমাদের ছ রূপ লাভ করে। মানে কিছু কিছু শব্দে দেখা যায় যে আমাদের বাংলা ভাষায় দন্তস্ব না হয়ে এখানে আমাদের ছ রূপ লাভ করে। সেটা হচ্ছে কেমন, যেমন তসনসে কিন্তু এখানে যদি বলতাম আমরা যে তস নস, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের ভুল, কারণ এটা আছে আমাদের কিন্তু দন্তস্ব কখনো এখানে হবে না। যেমন পছন্দ, মিশ্রি এবং মিছিল, মানে কিছু কিছু বিদেশি শব্দ থেকে আমাদের বাংলায় আগমন হলো, এক্ষেত্রে আমাদের দন্তস্ব ব্যবহার না করে এখানে আমাদের ছ ব্যবহার করা হয়। যেমন এখানে আছে তসনস, পছন্দ, মিশ্রি এবং কি মিছিল, এ সকল ক্ষেত্রে আমাদের দন্তস্ব রূপ লাভ না করে এখানে আমাদের ছ রূপ লাভ করে। এরপরে আসি আমরা যে বিদেশি শব্দ এবং যুক্ত বর্ণ। বলছে যে বাংলায় বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ করা সম্ভব হয় না। এর অর্থ হচ্ছে যে বিদেশি ভাষা থেকে যে সকল শব্দ আমাদের বাংলা ভাষায় আসবে, সেগুলোর যে প্রথমে মানে শব্দের আদিতে যদি সেগুলো আমাদের বসে, তাদেরকে কখনো আমাদের ভাঙা যাবে না। যেমন দেখেন এখানে বলছে স্টেশন, স্ট্রিট এবং স্প্রিং, এদের কখনো আমাদেরকে ভেঙে লেখা যাবে না, এদেরকে এইভাবে লিখতে হবে। যেমন কি স্টেশন, স্ট্রিট এবং স্প্রিং, এদের শব্দের আদিতে যে শব্দগুলো বসেছে এগুলো হচ্ছে আমাদের যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণকে কখনো আমাদের ভেঙে দেখানো যাবে না, কারণ এগুলো হচ্ছে আমাদের বিদেশি শব্দ থেকে আগত, এদেরকে কখনো আমাদের ভাঙা যাবে না। এরপরে আসে হচ্ছে আমাদের হর্ষ চিহ্ন। তো মাঝে মাঝে আমরা মনে করি যে আমাদের কোন ক্ষেত্রে আমাদের শব্দে হর্ষ ব্যবহার করা উচিত এবং কখন আমাদের ব্যবহার করা উচিত না। তো বলছে যে হর্ষ চিহ্ন আমাদের কখন কখন আমাদের বর্জন করা হয়, যেমন এই যে কল, করলেন, কাত, চট, ঝরঝর, টক, টন, টাক, মানে যখন কোনো শব্দ যখন আমাদের সম্পূর্ণভাবে আমাদের অর্থ প্রকাশ করে, সেক্ষেত্রে আমাদের কোনো হর্ষ চিহ্ন ব্যবহার করা যায় না। কিন্তু যদি কোনো ক্ষেত্রে যদি অর্থ ভ্রান্তি বা যদি ভুল উচ্চারণ বলে মনে হয়, তো সেক্ষেত্রে আমরা হর্ষ ব্যবহার করতে পারি, যেমন উফ, বাহ, যা। তো যখন আমরা মনে করব যে এই ক্ষেত্রে আমাদের উচ্চারণের ক্ষেত্রে আমাদের ভুল হতে পারে, তো সেক্ষেত্রে আমরা এখানে হর্ষ ব্যবহার করতে পারি, তাছাড়া বাকি ক্ষেত্রে আমাদের হর্ষ ব্যবহার করার প্রয়োজন হয় না। তবে মনে রাখবেন যে যদি আমাদের কোনো ব্যঞ্জন বর্ণ যদি ভেঙে লিখতে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের হর্ষ ব্যবহার করতে হয়। যদি বলি আমরা যদি এটাকে যদি ভাঙি আমরা, সেক্ষেত্রে আমরা লিখব যে কয় হর্ষ যোগ অ, তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের হর্ষ আমাদের বসাতে হবে। অর্থাৎ যখন কোনো ব্যঞ্জন বর্ণ আমরা ভাঙি, তো সেখানে অবশ্যই আমাদের হর্ষ চিহ্ন ব্যবহার করতে হবে। এরপরে আসে হচ্ছে আমাদের বিবিধ নিয়মে, মানে আমাদের অতিরিক্ত কিছু কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে আমাদের বিবিধ। এর মধ্যে আছে যে সমাসবদ্ধ শব্দগুলি একসঙ্গে লিখতে হবে। যে শব্দগুলো আমাদের সমাসবদ্ধ রূপ লাভ করে তাদেরকে আমাদের ভাগ ভাগ করে কখনো লেখা যাবে না, তাদেরকে আমাদের একসঙ্গে আমাদের লিখতে হবে। যেমন অদৃষ্টপূর্ব,
নেশাগ্রস্ত, পিতা পুত্র, বিষাদমণ্ডিত, লক্ষ্যভ্রষ্ট এবং সংবাদপত্র। যদি বলি যে পিতা পুত্র, যদি এটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে আমাদের সমাসটা হবে এরকম, পিতা ও পুত্র আসবে কি, পিতা ও পুত্র। এই দুইটা হচ্ছে আমাদের সমাসবদ্ধ পদ, এদেরকে একত্রে লেখার জন্য আমাদের মাঝখানে ও ব্যবহার করা হয়। তো যে সকল শব্দ হচ্ছে আমাদের সমাসবদ্ধ তাদেরকে আমাদের আলাদা আমাদের স্পেস দিয়ে লেখা যাবে না, তাদেরকে আমাদের একসঙ্গে লিখতে হবে। যেমন এই যে অদৃষ্টপূর্ব, নেশাগ্রস্ত, পিতাপুত্র, বিষাদমণ্ডিত, লক্ষ্যভ্রষ্ট এবং সংবাদপত্র। তবে যে সকল আমাদের শব্দ সমাসবদ্ধ না তাদেরকে আলাদাভাবে লেখা যাবে, কিন্তু যে সকল শব্দ আমাদের সমাসবদ্ধ তাদেরকে অবশ্যই আমাদের একসঙ্গে লিখতে হবে। এরপরে আসে যদি আমরা লিখি যে মা বাবা, তো মাঝে মধ্যে কিন্তু আমরা মাঝখানে একটা হাইপেন ব্যবহার করি। এই হাইপেনটা ব্যবহার করা যাবে, এখানে বলা হচ্ছে যে বিশেষ প্রয়োজনে যদি আপনি প্রয়োজন মনে করেন তো সেক্ষেত্রে আপনি সমাসবদ্ধ পদের মাঝখানে আপনি একটা হাইপেন যুক্ত করতে পারেন। যেমন কিছু না কিছু, জল, স্থল, আকাশ, বাপ বেটা, মা ছেলে, বা আছে যে মা বাবা, এই সকল ক্ষেত্রে কিন্তু আমরা মাঝখানে একটা হাইপেন ব্যবহার করতে পারি। এরপরে আসে হচ্ছে কি বিশেষণ পদ সাধারণভাবে আমাদের পরবর্তী পদের সাথে আমাদের যুক্ত হবে না। অর্থাৎ কি যে সকল শব্দটা হচ্ছে আমাদের নাউনকে বা আমাদের বিশেষ্য পদের সামনে বসবে তার সাথে কিন্তু আমরা একত্রে লিখব না। যদি আমরা বলতাম যে লাল গোলাপ, যদি বলি আমরা লাল গোলাপ, যদি আমরা একত্রে লিখি যে লাল গোলাপ, তো এটা কিন্তু আমাদের ভুল হবে, কারণ এখানে গোলাপটা হচ্ছে আমাদের বিশেষ্য এবং তার আগে বসেছে কি আমাদের বিশেষণ। এই দুইটা কখনো আমাদের একসঙ্গে লেখা যাবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এখানে আমাদের মাঝখানে একটা স্পেস দিয়ে আমাদের লিখতে হবে। যেমন কি ভালো দিন, এখানে দিনটা হচ্ছে আমাদের বিশেষ্য এবং ভালো হচ্ছে কি আমাদের বিশেষণ। অর্থাৎ যদি দেখি যে আমাদের অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে, যদি এমন থাকে আমাদের, তো সেক্ষেত্রে আমাদের কোনো শব্দই আমাদের একত্রে লেখা যাবে না, সেক্ষেত্রে দুইটাকে আমাদের স্পেস দিয়ে আলাদাভাবে লিখতে হবে। যেমন আমাদের লাল গোলাপ, লাল জামা, সুগন্ধ ফুল, সুনীল আকাশ, সুন্দরী মেয়ে এবং স্তব্ধ মধ্যাহ্ন। যদি আমরা দেখি যে আমাদের সমাসবদ্ধ, সেক্ষেত্রে আমরা একত্রে লিখতে পারি দুইটা শব্দকে, অথবা মাঝখানে আমরা হাইপেন ব্যবহার করতে পারি। যদি দেখি যে আমাদের প্রথমে আছে আমাদের অ্যাডজেক্টিভ, পরে আছে নাউন, এই সকল ক্ষেত্রে আমরা শব্দগুলো কখনোই আমরা একত্রে লিখব না, সেক্ষেত্রে আমরা মাঝখানে স্পেস দিয়ে লিখব। যেমন ভালো দিন, লাল গোলাপ, সুগন্ধ ফুল, সুনীল আকাশ। এই ক্ষেত্রে আমাদের কখনো অ্যাডজেক্টিভ এবং নাউন কখনোই আমাদের একত্রে লেখা যাবে না, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের মাঝখানে একটা স্পেস দিতে হবে, অবশ্যই একটা স্পেস দিতে হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের অতৎসম শব্দের ক্ষেত্রে আমাদের কোনো শব্দে আমাদের হ্রস্ব ইকার যুক্ত করা হয়। যেমন যদি শব্দের শেষে কিছু শব্দ থাকে যাদের শেষে আমাদেরকে জগৎ, বাচক, বিদ্যা, সভা, তা, নি, পরিষদ, তত্ত্ব ইত্যাদি যদি যুক্ত থাকে, তাহলে তাদের পূর্বে দীর্ঘ ইকার যুক্ত না হয় আমাদের হ্রস্ব ইকার যুক্ত করা হয়। তাহলে আমরা এটা আবার দেখি যে শব্দের শেষে যদি জগৎ, বাচক, বিদ্যা, সভা, তা, নি, পরিষদ এবং তত্ত্ব ইত্যাদি যুক্ত থাকলে সেখানে আমাদের দীর্ঘ ইকার যুক্ত না হয় আমাদের হ্রস্ব ইকার যুক্ত করা হয়। যেমন এখানে আছে অগ্নিবীণা, এই যে অগ্নিবীণা, অধিকারিণী, টিপ্পণী, তপস্বী, প্রাণীবাচক, প্রতিদ্বন্দ্বিতা, পুনর্মিলনী, প্রণয়নী, সহপাঠিনী, স্থায়িত্ব ইত্যাদি। তো এখানে আবার দেখি আমরা ওই শব্দের শেষে জগৎ, বাচক, সভা, বিদ্যা, তা, নি, পরিষদ ইত্যাদি যুক্ত থাকলে পূর্বের দীর্ঘের কার না হয়ে হ্রস্ব ইকার ব্যবহার করা হয়। এখানে দেখেন যে সহপাঠিনী শব্দে কিন্তু আমাদের শেষে কিন্তু আমাদের অবশ্যই দীর্ঘ ইকার আছে এবং তার পূর্বে যেটা আছে এখানে কিন্তু আমাদের দীর্ঘ ই ব্যবহার না করে অবশ্যই আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করতে হবে। অর্থাৎ যদি দেখি যে আমাদের কোনো শব্দের মধ্যে আমাদের দীর্ঘ ইকারও আছে এবং হ্রস্ব ইকারও আছে, তো সেক্ষেত্রে আমাদের শেষেরটা আমাদের দীর্ঘ ইকার হবে এবং তার আগেরটা হচ্ছে আমাদের হ্রস্ব ইকার হবে। ঠিক তেমনই আমাদের এখানে আছে কি প্রণয়নীর ক্ষেত্রে একইভাবে দেখেন যে শেষেরটা হচ্ছে আমাদের দীর্ঘ ইকার এবং তার আগেরটা হচ্ছে আমাদের কি হ্রস্ব ইকার। অর্থাৎ কোনো শব্দে যদি আমাদের দীর্ঘ ইকার এবং হ্রস্ব ইকার যদি উভয়ই থাকে, সেক্ষেত্রে আমাদের শেষেরটা হবে আমাদের দীর্ঘ ইকার এবং তার পূর্বেরটা হচ্ছে আমাদের হবে হ্রস্ব ইকার। যেমন এখানে আমাদের আছে তপস্বিনী, টিপ্পণী, অধিকারিণী, সকল ক্ষেত্রে দেখবেন যে আমাদের শেষেরটা হচ্ছে আমাদের দীর্ঘই কিন্তু তার পূর্বের গুলো হচ্ছে আমাদের কি হ্রস্ব ইকার। ঠিক আছে।
আচ্ছা, এরপরে আসে হচ্ছে আমাদের কিছু কিছু আমাদের দীর্ঘ ইকার যুক্ত আমাদের কিছু শব্দ থাকে। যদি এখানে আমাদের পুংলিঙ্গ, এটা মানে হচ্ছে কি পুরুষ, পুংলিঙ্গ মানে হচ্ছে আমাদের পুরুষ, মানে যে সকল শব্দ হচ্ছে আমাদের পুরুষবাচক, যে সকল শব্দ হচ্ছে আমাদের পুরুষবাচক তাদের ক্ষেত্রে আমাদের দীর্ঘ ইকার ব্যবহার করা হয়। যেমন গুণী, যেমন গুণী, সুখী, মেধাবী। মেধাবী হচ্ছে আমাদের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ হচ্ছে আমাদের কি মেধাবিনী, মেধাবিনী। তারপর হচ্ছে কি বাগ্মী, কর্মী, জয়ী, শ্রমী। এই সকল শব্দ হচ্ছে আমাদের পুংলিঙ্গবাচক শব্দ, যার কারণে এখানে হচ্ছে আমাদের দীর্ঘ ইকার ব্যবহার করা হবে। এবং এরপরে আসে কি যে স্ত্রীলিঙ্গ শব্দ, যেমন যামিনী। দেখেন এখানেও কিন্তু আমাদের সেমভাবে আগের সূত্রটা এখানে আমাদের চলে আসছে, যে আমাদের যদি আমাদের একই শব্দে আমাদের দুইটা আমাদের থাকে, যেমন দীর্ঘ এবং হ্রস্বই, সেক্ষেত্রে আমাদের পরবর্তী মানে শেষেরটার ক্ষেত্রে আমাদের হবে দীর্ঘই এবং তার আগেরটার ক্ষেত্রে হবে আমাদের হ্রস্বই। যেমন যামিনী, সখী, নদী, তরী, রজনী, ইন্দ্রাণী, সকল ক্ষেত্রে আমাদের দীর্ঘইকার ব্যবহার করা হয়। এছাড়া আমাদের আরও অনেক ক্ষেত্রে আমাদের দীর্ঘইকার ব্যবহার করা হয়, যেমন অঙ্গীকার, ইদানিং। এইটা কিন্তু আমাদের অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই প্রশ্নটা কিন্তু আমাদের বিভিন্ন পরীক্ষায় আমাদের এসে থাকে যে ইদানিং, এটা হচ্ছে আমরা অনেকেই লিখি এভাবে যে ইদানিং, এটা কিন্তু অবশ্যই এটা আমাদের ভুল, কারণ ইদানিংয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের হ্রস্ব ইকার ব্যবহার করা হয় না, এটা আমাদের দীর্ঘ ইকারটা ব্যবহার করা হয়। ইদানিং, গরীয়সী, নিরীহ, গ্রীবা, নিষিদ্ধ, নিপীড়িত, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট শব্দ। গ্রীষ্ম, চীন, বাল্মীকি এবং ধ্বনি, এই যে এই তিনটা আছে এখানে ইদানিং, এই যে ইদানিং, নিপীড়িত এবং বাল্মীকি, এই তিনটা প্রশ্ন এইচএসসি পরীক্ষায় বিভিন্ন সময় এসে থাকে, যে ইদানিং, নিপীড়িত এবং বাল্মীকি, এ সকল ক্ষেত্রে কিন্তু আমাদের দীর্ঘ ইকার ব্যবহার করা হবে। এরপরে আসে হচ্ছে আমাদের, এটা হবে একটু মিস্টেক হয়েছে, এটা হবে আমাদের দীর্ঘ উকার, দীর্ঘ ইউ। এই দীর্ঘ উকারের ক্ষেত্রে আমাদের কিছু কিছু শব্দ থাকে, যেমন এখানে আছে কি অনুসোয়া, এই যে দীর্ঘ উ, অনুসোহা, উর্মি, চূড়া, চূড়া, ঊর্ণনাভ, কুর্ম, কুল, দুর্বা, নূপুর এবং পূর্ব, এই সকল ক্ষেত্রে হচ্ছে আমাদের কি দীর্ঘ উকার ব্যবহার করা হবে। যেমন পূর্ব, নূপুর, দুর্বা, কুল, কুর্ম, ঊর্ণনাভ ইত্যাদি ক্ষেত্রে আমাদের দীর্ঘ উকার ব্যবহার করা হয়। তবে এখানে কিছু ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হচ্ছে যে অদ্ভুত, মাত্র দুইটা শব্দ আছে আমাদের, যে একটা হচ্ছে অদ্ভুত, একটা হচ্ছে ভুতুড়ে। একটা আছে হচ্ছে আমাদের অদ্ভুত, এই যে অদ্ভুত, আর একটা হচ্ছে আমাদের আছে কি ভুতুড়ে, ভুতুড়ে। এই দুইটা শব্দে শুধুমাত্র আমাদের রস্যুকার হবে, আর বাকি যত ভূত আছে, ভূতের বলতে কি, যেমন উদ্ভূত, পরাভূত, দূরীভূত, ঘনীভূত, অদ্ভূতপূর্ব, এই সকল ভূতের ক্ষেত্রে আমাদের দীর্ঘকার দিয়ে শুরু হবে। শুধুমাত্র এখানে দুটো শব্দ আছে, একটা হচ্ছে কি অদ্ভুত, একটা হচ্ছে আমাদের কি ভুতুড়ে। এই দুই ভূতের ক্ষেত্রে আমাদের হ্রস্ব উকার হবে, এবং বাকি যত ভূত থাকবে, যেমন পরাভূত, দূরীভূত, ঘনীভূত, অভূতপূর্ব, সকল ক্ষেত্রে আমাদের দীর্ঘ উকার ব্যবহার করা হবে। তো আপনারা সকলে তাহলে বুঝতে পেরেছেন যে যখনই আমাদের দীর্ঘ উকার ব্যবহার করা হবে, সেক্ষেত্রে আমাদের যদি হয় অদ্ভুত আর ভুতুড়ে, এই দুইটা শব্দ বাদে আমাদের যে সকল শব্দগুলো থাকবে, সকল ভূতের ক্ষেত্রে আমাদের হবে দীর্ঘ উকার। তো আজকে ক্লাসটা আমাদের এই পর্যন্ত, এবং বাংলা বানানের নিয়মের ক্ষেত্রে আমাদের আরও অনেক নিয়ম আছে, যেগুলো আমরা আমাদের পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। এই পর্যন্ত যদি কারো সমস্যা থেকে থাকে, তাহলে আপনারা আমাকে একটু জানান, আমি আবার আপনাদেরকে বলবো। আপনাদের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয়, যে কোনো জায়গা থেকে আপনারা আমাকে বলতে পারেন, সেক্ষেত্রে আমি আবার এটা রিপিট করবো আবার। প্লিজ আপনারা একটু কমেন্ট করেন যে কারো যদি কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই জানান। আর এখান থেকে আপনাদের ক্ষেত্রে যেটা প্রশ্ন আসবে, সেটা আসতে পারে যে বাংলা তৎসম শব্দের ক্ষেত্রে বাংলা বানানের 5টি নিয়ম, অথবা আসতে পারে যে অতৎসম শব্দের ক্ষেত্রে বাংলা বানানের 5টি নিয়ম, এগুলো আসতে পারে। আর যদি কারোর কোথাও যদি প্রবলেম থাকে যে বুঝতে পারেন নাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। কারো বুঝতে কোনো অসুবিধা আছে, একটু আমাকে জানান।
ওকে, তাহলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই আপনাদের সাথে ক্লাস। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে, দেখা হবে। তাহলে আপনারা সকলে ভালো থাকবেন।